স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা তো জানেনই যে এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করি দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে। একই সাথে আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো যাবে সেই পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনাম আমরা জানিয়ে দিই এই অনুষ্ঠানের মাধ্যমে। একই সাথে দেখাই অনলাইন নিউজ পোর্টালগুলো, আলোচনা হয়। চলুন সবার আগে দেখিনি ৭১ জার্নালে আজকে কি শিরোনাম রয়েছে। ঐতিহাসিক সফরে কাল ঢাকা আসছেন মোদি, পৌঁছে গেছেন মমতা, তিস্তা নিয়ে ধৈর্য ধরার আহ্বান। রাজস্ব আদায়কেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন অর্থমন্ত্রী, বললেন বাজেট বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। বাজেটের অর্থায়ন নিয়ে সংশয় জানালো সিপিডি, কর বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে পোশাক ও বস্ত্র খাত। মিয়ানমারে ভিড়েছে ৭ শতাধিক অভিবাসী, থাই সেনা কর্মকর্তার বিরুদ্ধে পাচারে ১৩টি অভিযোগ। একদিন পরেই ঢাকায় পা রাখছে ভারতীয় ক্রিকেট দল, নিরাপত্তার সব আয়োজনই শেষ করেছে বিসিবি। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সাথে শুরু থেকেই যুক্ত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন এবং আলোচনার কোন এক সময় abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং বিএনপি নেতা ব্যারিস্টার এম সারওয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হবেন। যাচ্ছে আলোচনা এবং বহুল আলোচিত যে খবর সেটি হচ্ছে নিঃসন্দেহে, যদিও আমরা বাজেট একদিন হলো যে ঘোষণা করার পরদিনই, কিন্তু আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি সেই আলোচনাকে ছাপিয়ে এখন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন, সেই আলোচনা। শ্যামল দত্ত, আপনারা একটি গোল টেবিল বৈঠকও করেছেন এবং বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন বক্তা সেখানে বক্তব্য রেখেছেন। তো কি মনে হলো যে এই আলোচনা থেকে কি আপনারা পেলেন? একই সাথে এই যে সফর সেটিকে কিভাবে দেখছেন? শুধু গুরুত্বপূর্ণ বক্তা না, আমরা 12 জন ছিটমহলবাসীকে নিয়ে এসেছিলাম যারা এই 68 বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের দুঃখ কষ্ট অভিজ্ঞতাগুলো তুলে ধরেছে যে কিভাবে জীবনযাপন করতে হয়। এবং খুব ইন্টারেস্টিং, আপনি সেখানে কিছু আমরা যে এই সম্মেলন এই সফর কভার করতে আসা কয়েকজন ভারতীয় সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা কিভাবে দেখে এই পুরো বিষয়টাকে। এম জে আকবর তো এসেছিলেন, এম জে আকবর তো আছেন, যিনি এখন বিজেপির প্রধান মুখপাত্র, তিনি বক্তব্য রেখেছেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরি আলম এমপি বক্তব্য রেখেছেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বক্তব্য রেখেছেন। এছাড়াও বিএনপি নেতারাও এসেছিলেন। বিএনপি নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সাবেক হাই কমিশনার সচিব লেখক মুফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর শফিউল্লাহ, এরা সবাই অনেকেই আসছেন। এর বাইরেও বিশেষ করে আমার খুব বিস্ময় লেগেছে যে কি দুঃসহ জীবন যাপন করতে হতো এই ছিটমহলবাসীদের, এবং তাদের মধ্যে আজকে যে আনন্দ উৎফুল্লটা দেখতে পাচ্ছি। কালকে যখন নরেন্দ্র মোদী আসার পরে এই এলবিএতে অনুস্বাক্ষর হবে দুই পক্ষের মধ্যে, তখন তারা বলছেন যে আমরা মনে হয় দ্বিতীয়বার একটা স্বাধীনতা লাভ করছে। অভূতপূর্ব এই 12 জন মানুষের চেহারার দিকে তাকিয়ে আমরা ভাবছিলাম যে আমরা কোনোদিন এদের দুঃখ কষ্টের কথা ভাবি নাই। ভারতীয় একজন সাংবাদিক শুভদীপ এবং আরেকজন যারা সে বললো যে আমি 2 দিন আগে কয়েকটি ছিটমহল ঘুরে এসেছি, এবং ঘুরতে গিয়েছে বলছে একজন রোগী যদি ভারতীয় কোনো হাসপাতালে চিকিৎসা নিতে হয়, সে আরেকজন নাম দিয়ে, স্বামীর নাম দিতে হয় অন্য নাম, না হলে সে বাংলাদেশের নাম দিলে চিকিৎসা পায় না। ক্যান ইউ ইমাজিন? এটা কোন ধরনের অবস্থার মধ্যে তাদেরকে সময়টা কাটাতে হয়েছে। এবং আজকে এতদিন পর যে এই যে একটা, যদিও নরেন্দ্র মোদী এটিকে ফল অফ বার্লিন ওয়ালের সঙ্গে তুলনা করেছেন এই সীমান্ত চুক্তিটাকে, এবং আমি মনে করি যে একটা ঐতিহাসিক কাজ হচ্ছে। এছাড়াও আরো অনেকগুলো চুক্তি মমতা ব্যানার্জি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছেন। আমি কালকে ওনার ডিপ্লোম্যাটিক সোর্সে নরেন্দ্র মোদীর ভিজিটের কিছু জিনিস জানার চেষ্টা করছিলাম, কি কি করবেন।
তিনি প্রথমে এসেই যখন এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাবেন সাভারে, তারপরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, তারপরে হোটেলে আসবেন, তারপরে একটা ইন্টারেস্টিং মিটিং আছে। এই কথাটা বলার জন্যই বলছি আপনাকে। উনি আধ ঘন্টা একান্তে বৈঠক করবেন মমতা ব্যানার্জির সঙ্গে হোটেল সোনারগাঁয়ে। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে খুব ইন্টারেস্টিং। এবং তাকে সাথে নিয়ে একসাথে যাবেন পিএমওতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমার কাছে মনে হচ্ছে ওই আধ ঘন্টার মিটিংটি খুবই একটা ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট মিটিং। আমরা একটু আমাদের সাথে যুক্ত করে নিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। নিশ্চয়ই আপনি আছেন আমাদের সাথে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলেন শ্যামল দত্ত, যে নানা কারণে এটি বলবারও অপেক্ষা রাখেন না, এবং সেই চমৎকার বিশ্লেষণ দিচ্ছিলেন তিনি, যে ভারতের প্রধানমন্ত্রীর আগমন এবং স্থল সীমান্ত চুক্তি, যদিও তিস্তা নিয়ে এক ধরনের হতাশা আছে, তারপরও সার্বিকভাবে এই সফরটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এই সফরটি আসলে সবাই তো মূল্যায়ন করছে এবং এটি বেশ আলোচিত, এবং এটি প্রথমত আমি যেটি বলতে চাই যে এটির অপরিসীম গুরুত্ব দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আছে, এবং বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে গত 6 বছর ধরে যেই ধরনের মানে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, সেই পরিবর্তনগুলো একসঙ্গে একটা নতুন উচ্চতায় প্রবেশ করছে। এবং সেখানে আমরা এই পর্যন্ত এই নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে যেই চুক্তি বা যে বিষয়গুলো আপনার মীমাংসিত বা যেগুলো নিয়ে চুক্তি হয়েছে এবং যেগুলো স্বাক্ষর করা হবে, এগুলো সহ প্রায় মানে 51 দফা মানে আলোচ্য সূচি আছে, একটা বিশাল একটি আমরা বাস্কেট আমরা দেখছি। এবং যে কারণে এই যে দু দেশের সম্পর্কের একটা ব্যাপক ভিত্তিক একটা কাঠামো, যেটি অনেক আগেই হয়তো আপনার 2011 সালে একটি ফ্রেমওয়ার্ক অফ আপনার কোঅপারেশন ছিল, সেটির মাথায় রেখেই করা হয়েছে, এবং এক ধরনের সর্বাত্মক একটি রূপ আমরা দেখছি। এবং এখানে বলার অপেক্ষা রাখে না যে যেই পরিবেশে এই বৈঠকটি হতে যাচ্ছে বা সফরটি হতে যাচ্ছে, সেই যেমন যেটি শ্যামল দত্ত বলছিলেন যে আপনার এই স্থল সীমান্ত চুক্তির অনুমোদনের ফলে ইতিমধ্যে আমরা এই যে ছিটমহলবাসী বা আপনার এই সীমান্তে যারা মানে দুই পারেই বাস করছে, তাদের মধ্যে যে আনন্দ, সবকিছু মিলে এই পরিবেশে যখন আপনার যে বিষয়গুলো আসছে, আমরা দেখছি যে আপনার এই কোস্টাল শিপিং এগ্রিমেন্ট থেকে শুরু করে আপনার মানব পাচার সংক্রান্ত যে সমঝোতা স্বাক্ষর, অনেকগুলো বিষয় এখানে আছে। তো এবং সেই সব কিছুর একটা কনক্রিট অর্জন যেমন আছে, অন্যদিকে কূটনৈতিক দিক থেকে বিবেচনা করলে এই সম্পর্কের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কের যেই ধরনের আস্থার একটু ঘাটতি ছিল, সেটি যেমন সম্পূর্ণভাবে আমরা দেখছি যে একটা খুবই আস্থাশীল একটা অবস্থায় পড়ছে, এবং ভারতকে নিয়ে বাংলাদেশের যে ধরনের একটা মানে এক ধরনের বিভক্তি ছিল, সেখানেও আমরা এক ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। আর ভারতের ক্ষেত্রে তো সেটি আছেই, যেমন আমরা এক ধরনের সংশয়ের মধ্যে ছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে, সেখানেও আমরা দেখেছি যে একটা বাইপার্টিজান কনসেনসাস ভারতে তৈরি হয়েছে। ফলে মানে রাজনৈতিক সদিচ্ছা এবং কূটনৈতিকভাবে সমঝোতার একটা পরিবেশ নিয়ে কিন্তু দু দেশের মধ্যে সম্পর্কের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে। এবং সেখানে আপনার বলে রাখা উচিত যে এই দুটো দেশই কিন্তু আপনার অর্থনৈতিকভাবে যেদিকে এগিয়ে যাচ্ছে এবং পুরো অঞ্চল যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে আমরা কানেক্টিভিটির যে প্রাসঙ্গিকতা, আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে কিন্তু সুদূর প্রসারী চিন্তা ভাবনা হচ্ছে, এবং সেই বিষয়গুলো বাস্তবায়নের একটা সুযোগ আমার মনে হয় এই সফরের মাধ্যমে আসবে। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে যেটি যেতে চাই, ডক্টর রাশিদ আসকারী, আপনি প্রশ্ন করতে চান? না, নিশ্চয়ই প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনি আন্তর্জাতিক বিশ্লেষক, এই যে নরেন্দ্র মোদীর যে একটা ইউটার্ন, উনি যখন ক্ষমতায় আসলেন তার আগে উনি ঘোষণা দিলেন যে যারা অবৈধ ইমিগ্রেন্টস আছে, হ্যাঁ, বিশেষ করে মুসলিমরা, হিন্দুদের কথা হয়তো উনি বিবেচনা করবেন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই যে আরএসএস এর একজন মানুষ যিনি বললেন যে ইফ এনডিএ কামস ইনটু পাওয়ার, আমরা অবৈধ ইমিগ্রেন্টদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেয়েছি, এই যে এইরকম একটা মানুষ যাকে আমরা একজন কড়া মানে মৌলবাদী নেতা হিসেবে জানি, যে যিনি 2002-এর গুজরাটে তার যে রোল, সেই রোল থেকে নরেন্দ্র মোদীর যেই যে একটা মানে কি বলবো একটা বেনোভোলেন্ট রোলে যে ইউ টার্নটা, এটা কি তার যে আপনার লুক ইস্ট পলিসি কিংবা ফার্স্ট নেইবারহুড পলিসি, এর সঙ্গে আপনি ব্যাপারটাকে কিভাবে রিলেট করেন? ইউ টার্নটা কেন? ওয়াই ডু ইউ থিঙ্ক হি হ্যাজ টেকেন দ্য ইউ টার্ন?
আপনি যদি আজকে আপনার ভারতের যে পররাষ্ট্র সচিব তার বক্তব্য যদি দেখেন, সেখানে কিন্তু বলা আছে যে তারা ভারতের পররাষ্ট্রনীতিতে আপনার যে লোকিস্ট পলিসি, যেটি অনেকদিন ধরেই চলে আসছিল 92 সাল থেকেই, সেই পলিসিটিকে তারা আরো স্ট্রেংথেন করতে চায় এবং সেটিকে আপনার লোকিস্টের পরিবর্তে তারা অ্যাক্ট ইস্ট বলছে, এবং নেবারহুডের বিষয়টা তো আছেই। তো এই যে কাঠামো, যেটি দীর্ঘদিন ধরে ভারতের পররাষ্ট্রনীতিতে কাজ করছে, কিন্তু বর্তমান সময়ে এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে তারা একটা নতুন কূটনৈতিক একটা অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছে। এবং সেটার কারণ যদি আমরা দেখি, যদি দার্শনিক ভিত্তিতে আমরা দেখি, তাহলে যদি আপনার যে কোনো দেশেরই আপনার যারা আপনার রাষ্ট্র ক্ষমতায় আসে বা যারা নীতি নির্ধারক, তাদের কিন্তু মূল লক্ষ্য থাকে জাতীয় স্বার্থ, এবং জাতীয় স্বার্থের ব্যাপারে সেই বহু কয়েক সেঞ্চুরি আগেই কিন্তু বলেছে যে দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি অর ফ্রেন্ড, হোয়াট ইজ পার্মানেন্ট, সেটা হচ্ছে স্বার্থ। তো এই যে জাতীয় স্বার্থের জায়গাটাকে যদি তুলে ধরতে হয়, এবং তাহলে যেই ধরনের প্রাগমেটিজম, যেই ধরনের আউটকাম বেসড আপনার কূটনীতি দরকার, সেটি কিন্তু আমরা সব সময় সব নেতার কাছ থেকে দেখি না। এবং ভারতের আমরা যেটি ঘটেছে, নরেন্দ্র মোদী তার যেমন তার অভ্যন্তরীণ রাজনীতিতে সেই নেতৃত্ব সে দেখিয়েছে, এবং পররাষ্ট্রনীতির যে গুরুত্বটা, এবং এমন একটা সময় নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছেন যে সময় ভারত বিশ্বব্যাপী তাদের একটা যে প্রভাব সেটি বৃদ্ধি করা, ভারতের সেই ভবিষ্যতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ যে একটি সুযোগ, সেই সুযোগগুলো গ্রহণ করার ব্যাপার আছে। এবং সব দিক থেকে বলা যায় যে বিশ্বায়নের যে একটা দাবি, এই সবকিছু মিলে পররাষ্ট্রনীতির যে গুরুত্ব, আমি একমত, কিন্তু আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে যে এখন কিন্তু খুব জিওপলিটিক্যাল একটা সাংঘাতিক একটা ক্রুশিয়াল টার্নের মধ্যে আমরা আছি। নরেন্দ্র মোদী যেটি চিন্তা করছেন যে চায়না নিয়ন্ত্রিত যে এশিয়ান, সেটাকে উনি সার্ককে নিয়ন্ত্রণ করে ওটাকে একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করছেন, এবং 21st সেঞ্চুরিকে উনি ঘোষণা করেছেন প্রথমে এশিয়ান সেঞ্চুরি হিসেবে, তারপর ঘোষণা করেছেন ইন্ডিয়ান সেঞ্চুরি হিসেবে। সুতরাং একটা টাগ অফ ওয়ার উইথ চায়না, যেন এই জোনের কন্ট্রোল যেন চায়নার হাতে না তুলে যায়, এই জন্য উনি ফার্স্ট নেইবার যে থিওরিটা, তার নেইবারিং কান্ট্রিগুলোর সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক, সুতরাং উনি ব্যক্তিগতভাবে আরএসএস এর লোক কিনা, এনডিএ ক্ষমতা আসলে কি করবেন কিনা, সেগুলো ছেপে গিয়ে এখন একটা আঞ্চলিক নেতা হিসেবে, একটা ইন্ডিয়ান নেতা হিসেবে বহিঃপ্রকাশ ঘটার চেষ্টা করছেন এবং ডিপ্লোম্যাটিক্যালি এগুচ্ছেন, এবং তার অংশ হিসেবে উনি পাশে মিত্র হিসেবে বাংলাদেশকে চান। সুতরাং আমরা নিয়ার ফিউচার মনে করি যে এই মানুষটির দ্বারাই হি ক্যান বি অ্যাক্টিং অ্যাজ এ সিম্বল অফ হোপ ফর বাংলাদেশ, আমরা মনে করি, এবং সেই অনুযায়ী আমার মনে হয় এই নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবার সুযোগ আছে। দাদা কিছু যুক্ত করবেন, আমরা একটা বিরতি নিয়ে এসে এই যুক্তটা করি। দাদা, আপনার কাছে আসবো বিরতির পরে। যাচ্ছি দর্শক, একটা বিরতিতে যেতেই হচ্ছে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। ঐতিহাসিক সফরে আজ ঢাকা আসছেন নরেন্দ্র মোদী, পৌঁছে গেছেন মমতা। তিস্তা নিয়ে ধৈর্য ধরার আহ্বান। রাজস্ব আদায়কে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন অর্থমন্ত্রী, বললেন বাজেট বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। বাজেটের অর্থায়ন নিয়ে সংশয় জানালো সিপিডি, কর বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে পোশাক ও বস্ত্র খাত। মিয়ানমারে ভিড়েছে 7 শতাধিক অভিবাসী, থাই সেনা কর্মকর্তার বিরুদ্ধে পাচারে 13টি অভিযোগ। কাল ঢাকায় পা রাখছে ভারতীয় ক্রিকেট দল, নিরাপত্তা সব আয়োজনই শেষ করেছে বিসিবি। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। জেনে নিলেন বার্তা কক্ষের সব শেষ সংবাদ শিরোনাম। আমরা কয়েকটি পত্রিকা দেখব, তবে আমরা বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম, শ্যামল দত্ত, আপনার কাছে ফিরবো। বিশেষ করে নরেন্দ্র মোদীর আলোচনাটি যে জায়গাটিতে শেষ হয়েছে আমাদের, যদিও সেই আলোচনা আমরা খুব বেশিক্ষণ করতে চাই না, আমাদের সাথে আর অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানবার আছে। আপনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন যে তিনি নির্বাচনের সময় একরকম বক্তব্য দিচ্ছেন। না, নির্বাচন হচ্ছে পলিটিক্যাল রেটরিকের বক্তব্য। আমাদের এখানে নির্বাচনে অনেকেই অনেক বক্তব্য রাখেন, তার সঙ্গে আবার রাষ্ট্র পরিচালনা করতে গেলে তখন অনেক রকমের অনেক তফাৎ হয়ে যায়। আমাদের এখানে তো এই ডিলেমাটা পলিটিশিয়ানদের মধ্যে থাকে। কিন্তু নরেন্দ্র মোদীকে আমি শুধুমাত্র এশিয়ান লিডার হিসেবে দেখতে চাই না। গত সপ্তাহের আগের সপ্তাহে
টাইম ম্যাগাজিনে তাকে নিয়ে একটা কভারেজ শুরু হয়েছে, দ্য গ্লোবাল লিডার হিসেবে অবহিত করা হয়েছে। এবং কারণ ভারত আগামীতে যে জায়গাটিতে যেতে চায় সেটি আমাদের মনে রাখতে হবে। ভারত কিন্তু এশিয়া নিয়ে খেলার প্লেয়ার না, তারা এখন গ্লোবাল প্লেয়ার। তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য এখন মোটামুটি অনেকখানি এগিয়ে আছে। ফলে তাদের প্লেগ্রাউন্ডটা অনেক বিস্তৃত, অনেক অনেক ওপেন। এক্ষেত্রে তারা, হ্যাঁ এটা ঠিক যে নেইবারের সাথে সম্পর্কটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন। শুরুতেই তিনি শপথ নেওয়ার সময় সব নেইবারকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং পাকিস্তান বাদ দিয়ে এই কালকে যদি বাংলাদেশ সফরটি হয় সবগুলো নেইবারিং কান্ট্রি সফর করেছেন। এই গত 11 মাসে উনি 26 তারিখ শপথ নিয়েছেন, মে মাসের জুনের। সেখানে তার 19টি দেশ সফর করেছেন এক বছরে। ক্যান ইউ ইমাজিন ইট? এবং তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত, কোরিয়া থেকে মঙ্গোলিয়া পর্যন্ত, এবং আমাদের এখানে আসার আগে চীনে গেলেন। সো দিস আর হিজ হিউজ টাস্ক হাতে নিয়েছেন উনি। ভারতের পটেনশিয়ালিটি একবার আমি আপনাকে একটু বলি। 94-এ নরসিংহ রাও তখন প্রধানমন্ত্রী, তিনি গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে, এবং বিল ক্লিন্টন তখন সেখানকার প্রেসিডেন্ট। তো হোয়াইট হাউসে একটা বক্তৃতা দিচ্ছিলেন, ঘটনাচক্রে সে সময় আমার ওয়াশিংটন থাকার সুযোগ হয়েছিল। তিনি বলছিলেন যে, মিস্টার প্রেসিডেন্ট, ইউ ক্যানট ইগনোর মি অনলি ফর ওয়ান রিজন, বিকজ আই হ্যাভ দ্য লার্জেস্ট মিডল ক্লাস মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। আমার দেশে কোনো একজন নির্মাতা যখন টুথপেস্ট বানায় একটি, তার চোখের সামনে 50 কোটি লোকের একটা বাজার, যেটি ইউরোপ এবং আমেরিকা মিলেও এত বড় বাজার না। ইউরোপ এবং আমেরিকার পপুলেশন মিলেও 50 কোটি না, কিন্তু আমার শুধু মধ্যবিত্তের বাজারটাই 50 কোটি, অন্য জনসংখ্যার কথা বাদই দিলাম। ফলে দিস আর মাই স্ট্রেংথ, এন্ড আমি এইটাকেই ব্যবহার করব আগামীতে বিনিয়োগের জন্য। কিছু একটা যুক্ত করতে হয় যে মোদি উঠে আসলেন কি করে, তার যে ভাইব্রান্ট গুজরাট এবং তার যে ভাইব্রান্ট গুজরাটের যে পলিসি, এবং সেই ভাইব্রান্ট গুজরাটের ইকোনমিক পলিসির মধ্য দিয়ে চমৎকার একটা কথা বলেছেন। জিম ওনিল নামে একজন ব্রিটিশ ইকোনমিস্ট, উনি একটি বিখ্যাত বই লিখেছিলেন, সেটা হচ্ছে যে বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক্স। সেই বইতে উনি বলেছেন যে মোদি ইজ গুড অন ইকোনমিক্স, এবং মোদির যে ইকোনমিক পলিসি, যে মেক ইন ইন্ডিয়া, যে পলিসিটা মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া না, যে ইন্ডিয়াতেই তৈরি করা যাবে, এটা যে আপনার যে ফরেন ইনভেস্টমেন্ট এবং ইন্ডিজিনাস ইনভেস্টমেন্টকে যেভাবে এনকারেজ করছে, সুতরাং একটা ইকোনমিক অ্যাডভান্সমেন্টের, ডেভেলপমেন্টের একটা মডেল হিসেবে আমরা মোদিকে দেখতে পারি। আমি যদি অ্যাড করি, মোদির এই জায়গাতে নিয়ে নানা সমালোচনাও কিন্তু আছে। ইভেন গুজরাটেও উনি মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাসের ডেভেলপমেন্টটা যত করতে পেরেছেন, লোয়ার ক্লাসের ডেভেলপমেন্টটা সেই অর্থ হয়নি। মোদিকে এখনো পর্যন্ত সর্বভারতীয় রাজনীতির উনি কিন্তু হি ইজ রিপ্রেজেন্টিং দ্য বিজনেস গ্রুপ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যবসায়ী উচ্চ মহলের স্বার্থের একটা প্রতিভ কিন্তু তিনি। এখনো পর্যন্ত হাইয়েস্ট নাম্বার অফ পপুলেশন যারা ওপেন ডিফেকেশন করে, এটা কিন্তু ইন্ডিয়াতেই। সেই জায়গাটিকে 60 crore মতো। সুতরাং এই জনগোষ্ঠী এখনো পর্যন্ত ওই উন্নয়নের ছোঁয়ার বাইরে আছে। এমনকি খোদ গুজরাটে ওনার নীতিটা ছিল বিকাশ হলে কোনো না কোনো ভাবে মানুষের, আপনার গুজরাটের ওনার পলিসিটা ছিল P2G2। এটা নিয়ে আমি অনেক গবেষণা করে বের করছি যে P2G2টা কি জিনিস। পরে খুঁজতে গিয়ে দেখলাম প্রো পিপল গুড গভর্নেন্স। শুধু গুড গভর্নেন্স হলে হবে না, উনি সর্বশেষ চেষ্টা করেছেন যে প্রো পুয়ার পিপল না, প্রো পুয়ার গুড গভর্নেন্স, গরিবের জন্য যাতে গুড গভর্নেন্সটা হয় সেটির দিকে নজর দিতে হবে। সেটাই আমরা আমাদের আলোচনায় যেতে চাই। আমার মনে হয় প্রফেসর দেলোয়ার হোসেন কিছু যুক্ত করতে চাচ্ছেন। বাংলাদেশের এই সফরে যোগাযোগ, নিরাপত্তা, বাণিজ্য অধিক গুরুত্ব পাচ্ছে, এবং এই সফরকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের আলোচনা এর মধ্যেই শুনেছি। কিন্তু যেটি আমরা শুরুতেই যেটি বলছিলেন শ্যামল দত্ত, যে আগামীকাল নয় তো আজকেই যে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি শুরু হবার আগে হোটেল সোনারগাঁয়ে 30 মিনিটের একটি বৈঠক তিনি করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে। নিশ্চিতভাবেই বলতে পারি এই বিষয়টি তিস্তাকে কেন্দ্র হতে পারে। তো যদিও আলোচনায় শুনছি যে এবারের সফরে এটির সম্ভাবনা একেবারেই নেই, কিন্তু অনেকেই আশা করেছিলেন। কি বলবেন আপনি, যে আসলে মোদির সফরে আবার অনেক ধরনের চমক থাকে এরকমও বলা হয়, এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এই বৈঠকটিকেই বা কিভাবে দেখছেন?
আসলে এই তিস্তা চুক্তির বিষয়টি আমি মনে করি যে এই চমকের ব্যাপারটি কিন্তু এখন শেষ হয়নি বা এটির সুযোগ এখনো আছে। তবে আমি এর আগে একটি কথা বলতে চাই যে সার্বিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গাটা মানে এই মোদী সফর উপলক্ষে এমন জায়গায় এসছে যে আমরা এটি নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ করছি, কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হয় খুব বিপজ্জনক প্রবণতা, সেটি হচ্ছে যে যদি বাংলাদেশ ভারত সম্পর্ককে আমরা খুব চায়না ফ্যাক্টর দিয়ে বিশ্লেষণ করি অথবা বাংলাদেশ চীন সম্পর্কে যদি ইন্ডিয়া ফ্যাক্টর দিয়ে বিশ্লেষণ করি, তাহলে সেটি কিন্তু খুব সংকীর্ণ জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে কি আবার মানে অন্য আরেকটি দেশের সাথে সম্পর্কের অবনতি হতে পারে এরকম আশঙ্কা করছেন? জি না, এখানে কারণ ভারত যেখানে আপনার চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, সেখানে আমরা যদি চীনকে যদি আমরা এখানে আমাদের চিন্তায় এটাকে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যে জাতীয় স্বার্থ বা বাংলাদেশের যে একটা ভারসাম্যপূর্ণ যে কূটনীতির জায়গাটা কিন্তু এখানে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমার মনে হয় যে চীন ফ্যাক্টরটি যেমন জাপানের কাছে যেরকম ভারতের কাছে বা যুক্তরাষ্ট্রের কাছে সেটি আছে, সেটি অন্যভাবে আছে, কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু আমরা এটিকে এমনভাবে দেখতে চাই যে বাংলাদেশ ইকুয়ালি চীন এবং ভারত বা এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং তাদের সঙ্গে খুবই এনগেজড একটা সম্পর্ক থাকবে। আর তিস্তা চুক্তির ব্যাপারে আমার মনে হয় যে এই বৈঠকটি যেটি মমতা ব্যানার্জির সঙ্গে একটি বৈঠক হবে এবং সেই বৈঠকটি আমার কাছে মনে হয় খুবই ক্রুশাল এবং তিস্তা চুক্তির ব্যাপারে এই সফরে একটা মানে চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে যে কোনো ধরনের একটা ঘোষণা আসতে পারে এবং তারই কিন্তু একটা লক্ষণ আমরা দেখছি, কারণ এই তিস্তা চুক্তির অনেকগুলো কাজ কিন্তু সম্পন্ন করা আছে এবং মমতা ব্যানার্জি ওনার যে অবস্থান, সেই অবস্থানটি এখন পর্যন্ত হয়তো উনি তিস্তা চুক্তি এই মুহূর্তে স্বাক্ষর করার পর্যায়ে নেই, বাট সেটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং নরেন্দ্র মোদীর কূটনীতির মধ্যে যে চমক এবং যে ধরনের দক্ষতার বিষয়গুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, সেখানে হয়তো আমরা একটা আশাব্যঞ্জক সাড়া পেতে পারি। আর আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করি, সেটি হচ্ছে যে আমরা আরেকটি প্রবণতা লক্ষ্য করছি বাংলাদেশে, যে এই তিস্তা চুক্তির মাধ্যমে আমরা এই মোদীর সফর বা আমাদের এই দুই দেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে শীর্ষ বৈঠক, সেটিকে মূল্যায়ন করার এক ধরনের চেষ্টা দেখা যাচ্ছে। সেটি কিন্তু আমি মনে করি যে সঠিক হবে না, কারণ সেটি যদি হয় তাহলে এই সফরের যে সার্বিক যে গুরুত্ব, আপনি যেটি বললেন যে নিরাপত্তা, কানেক্টিভিটি এবং বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে যে বড় ধরনের অর্জনের দিকে যাচ্ছে দুদেশ, সেটিকে কিন্তু একটু হলেও খাটো করা হবে। এই জন্য আমি মনে করি তিস্তার চুক্তির বিষয়টি আলোচ্য সূচির মধ্যে কখনো ছিল না এবং 2011 সালে এছাড়াও আরো অনেক বেশি কিছু মানে অনেক অর্জন রয়েছে যেগুলোকে মূল্যায়নের বাইরে থেকে যাবে, আপনি বলছেন থেকে যাবে এবং এগুলোর দিকে আমাদের দৃষ্টি নিবন্ধ করা উচিত এবং সেটি নিয়ে আমাদের সেখানে আমরা কতটা আমরা বেনিফিটেড হচ্ছি বা কিভাবে হচ্ছি সেই বিষয়গুলো আলোচনায় আসা উচিত। আর তিস্তার ব্যাপারে আমার মনে হয় যে যেহেতু এটার হোমওয়ার্ক হয়ে আছে এবং সেটি মমতা ব্যানার্জি এক লাস্ট হার্ডল, ফলে এটির ব্যাপারে একটা চমক আমরা আশা করতে পারি, সেটি হবে একটি বাড়তি একটি। গত 19শে ফেব্রুয়ারি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশ সফরে আসলেন, তিনি তো ক্যাটাগরিক্যালি বলে গেছেন যে তিনি তিস্তার ব্যাপারে আগ্রহী এবং তিনি আর এই নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন। ফলে তার দিক থেকেও এখন আর আগের মতো যে হার্ডল অবস্থান সেটিও কিন্তু এখন আর নেই, এখন একটা প্রসেসের ব্যাপার। আমি ওই জন্যই বলি যে এই সফরটাকে তিস্তার মধ্যে সীমাবদ্ধ রাখাটা খুবই অন্যায় হবে। এখানে আরো অনেক ভাস্ট অনেক বিষয় আছে। আপনি কালকে দেখবেন রিলায়েন্স এবং আদানির সাথে পাওয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে। এখানে ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, কমিউনিকেশন, রেল, তারপরে সুন্দরবন, এমন কোন বিষয় নাই যে অনেকগুলো বিষয়। বিশ্ববিদ্যালয় চুক্তি আছে, সাংস্কৃতিক বিনিময় চুক্তি আছে। এখানে তিস্তার ন্যারো আইতে যদি পুরো সফরটাকে আমি মূল্যায়ন করতে চাই, এটা খুবই আমার ধারণা খুবই একটা খাটো দৃষ্টিভঙ্গি হবে। আর তিস্তা কেন, আমাদের অভিন্ন আরো 52টি নদী আছে, 54টির মধ্যে আমরা মাত্র গঙ্গা এবং তিস্তার ব্যাপারে কথা বলছি, কিন্তু উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট আদার 52 রিভার্স অলসো। আমার ধারণা যে একটা টোটাল প্যাকেজ নিয়ে তিস্তা তো হবেই, আর তিস্তার ব্যাপারে এখন যে জায়গাটিতে বলটা গড়াতে শুরু করেছে, এখান থেকে কিন্তু আর ব্যাক করার সুযোগ কিন্তু নেই। এটা যুক্ত করতে চাচ্ছেন, একই সাথে আপনার কাছে ওইটি একটু যুক্ত করতে চাই, স্থল সীমান্ত চুক্তিটিও তো একটা বড় সাফল্য। এটা বলতে চাই যে স্থল সীমা চুক্তিটি, যেটি 74 সালে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল, 74 সালে সিদ্ধান্ত হয়েছিল ইন্দিরা মুজিব চুক্তিতে, কিন্তু এক্সিকিউশন হয়নি, কারণ ভারতীয় লোকসভায় এবং ভারতীয় যে বিধানসভায় পাশ হয়নি জিনিসটা, সেটা একসঙ্গে দুটো জায়গায় হলো। সুতরাং এই যে এবং কোন রকম প্রতিবাদ ছাড়া ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যে
হলো ভারতে, এবং সেটা যদি উদ্বোধনের জন্য আসতেন এভাবেও সফলটা হতো, তবু আমি মনে করি এই সফরটা 100% সফল। তার সঙ্গে কিন্তু একটা জিনিস সেটা কিন্তু হচ্ছে এখানে, সেখানে কালকে অনুস্বাক্ষরিত হবে। সুতরাং তিস্তার ব্যাপারটা, এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে দুই পক্ষের একটা অনুস্বাক্ষর লাগবে। তিস্তা ডিল যে আলোচনায় না আসলেও কিন্তু আমরা তাকে ব্যর্থ বলতে পারি না। তারপর আমার মনে হয় যে আলোচনায় আসবে এইভাবে, যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কিন্তু বলেছেন যে এবার টেবিল হবে না ওই এজেন্ডাটা, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তারা উত্থাপন করবে আর কি। সুতরাং আমার মনে হয় যে তিস্তার পানি বন্টনের ব্যাপারটা আলোচনায় আসবে আর কি। তারপর হয়তো দাদা তো বললেনই যে মমতা ব্যানার্জি কিন্তু এর আগে বলেছে যে ওইখানে উত্তরবঙ্গের যে তিস্তার যে উত্তরবঙ্গের পানির অবস্থা কি, পানির পরিমাণ কি, কতটুকু দিলে কতটুকু ক্ষতি হবে। সুতরাং আমাদের যে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা উভয়, তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ, উভয়ের স্বার্থ সংরক্ষিত রেখে, পরস্পর স্বার্থ বজায় রেখেই তিস্তার চুক্তিটা করতে হবে। সুতরাং আন্তরিকতার ঘাটতি আছে বলে আমি মনে করি না। আমরা কয়টা পত্রিকা দেখে দাদা আসবো আবার আলোচনায়। কয়টা পত্রিকা? প্রথম আলো, মোদি খালেদার বৈঠক রোববার, সেটি নিয়েও আমরা প্রশ্ন করব। বাংলাদেশি চ্যানেল ভারতে দেখা যাবে জানালেন জয়শঙ্কর। খুব ভালো হয় তাহলে আমাদের চ্যানেলও দেখা যায়, আমাদেরকেও দেখবেন সবাই নিশ্চয়ই। শর্তে জামিন পেলেন সালাউদ্দিন, ঢাকায় মমতা। ইলিশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কলকাতার ব্যবসায়ীদের আবেদন। টাওয়ার হ্যামলেটসের নির্বাচন 11 জুন। যাচ্ছি পরেরটিতে। সংবাদ, রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা দিতে হবে। ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিতে চাচ্ছেন, যেটি বলেছেন সংবাদ সম্মেলনে। মোদি আজ আসছেন, যুগান্তকারী চুক্তি হচ্ছে যোগাযোগ ক্ষেত্রে। সুতরাং যেটি আপনি বলছিলেন যে অনেক ধরনের বিষয় আসছে যেগুলোকে আলোচনায় আনতে হবে। স্থল সীমান্ত চুক্তি সম্পর্কে দ্বিতীয় ভিত্তি এম জে আকবর বলছেন, আপনাদের অনুষ্ঠানে বলেছেন। ভোরের কাগজ এবং ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে যে অনুষ্ঠানটি, মমতা ঢাকায়। বাজেটের অর্থায়ন নিয়ে সংশয় সিপিডির। যাচ্ছি পরেরটিতে। নরেন্দ্র মোদীর সফর শুরু আজ। আমরা দেখছি ভোরের কাগজের গোল টেবিল, মোদীর সফর ঐতিহাসিক সম্পর্কের দ্বিতীয় ভিত্তি। গোল টেবিল আলোচনায় বক্তারা, ঢাকা সফর নিয়ে মোদীর টুইট। একই সাথে ফেসবুকেও তিনি লিখেছেন এবং চমৎকার ভাবে তিনি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি নরেন্দ্র মোদী সাংঘাতিক রকমের এবং ফ্যাশন সচেতন উনি। যাচ্ছি পরেরটিতে। সকালের খবর, গুরুত্বপূর্ণ সফর, হাসিনা মোদী বৈঠক আজ। কাল মোদীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক, বাস্তবায়ন সক্ষমতা বেড়েছে। তিস্তা নিয়ে আড়ালে আলোচনা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী বললেন আড়ালে আলোচনা হচ্ছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যৌক্তিক নয়, সিপিডি। সব এলাকার জন্য 4,000 টাকা ন্যূনতম কর নয়। যাচ্ছি পরেরটিতে। আমাদের সময় আজ চমক দেখার দিন। আমাদের সময় বলছে আজ আসছেন নরেন্দ্র মোদী, শেখ হাসিনার সঙ্গে বৈঠক। ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায়, সই হবে 5 চুক্তি, 8 MOU ও 4 প্রটোকল। রাজস্ব আহরণে শঙ্কা নেই বলছেন অর্থমন্ত্রী। মোদী খালেদা বৈঠক রোববার। বস্ত্র খাত বান্ধব হয়নি বাজেট, বিজেএমই একটু ক্ষোভ প্রকাশ করেছে বাজেট নিয়ে। উৎসে কর বাড়ানোর প্রতিবাদ তারা জানিয়েছেন এবং তারা বলছেন সেটিকে আগের জায়গায় অন্তত রাখা হোক, না বাড়িয়ে। যাচ্ছে পরেরটিতে। আপাতত এই তো, যেটি যে মোদী খালেদা বৈঠক রোববার, যদিও এক পর্যায়ে শোনা মানে ধারণা করা হচ্ছে বা শোনা যাচ্ছিল যে এটি বৈঠক এরকম হচ্ছে না। সংবাদ অনলাইন নিউজ এজেন্সি খবরটি দিয়েছিল, কিন্তু আমাদের কাছে খবর ছিল যে আসলে বৈঠক হবে। কারণ আপনি ভারতের পলিটিক্সটাকে তো আপনাকে একই সঙ্গে দেখতে হবে যে তারাও সবার সাথে একটা রাজনীতি রাখতে চায়। ফলে বিএনপিকে একেবারেই একটা হয়েছিল, টানাপোড়েন হয়েছিল প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ না করা নিয়ে। কিন্তু ভারত কিন্তু ওই জায়গায় বসে থাকবে না ওটি নিয়ে, তারাও সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায় সকল দলের সাথে। এই সম্পর্কটা যেমন আমাদের এখানে আজকে এখানে যখন এমনকি বিএনপি নেতারাও ছিলেন, ওই যে বললাম বিএনপি ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি, আপনি পানি পাচ্ছে না তার উদাহরণ হচ্ছে সর্বশেষ ডক্টর আসাদুজ্জামান রিপনের যে বক্তব্য। তিনি বলছেন যে ভারত বিএনপি কোনোদিন ভারত বিরোধী রাজনীতি করেনি, এখনো করছে না, আগামীতেও করবে না। মানে একেবারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ক্লিয়ার করে দিয়েছেন। তারা দেখেছেন যে ভারত বিরোধী রাজনীতিটা আসলে খুব একটা লাভ হচ্ছে না।
এটা দিয়ে তেমন খুব বেশি, হ্যাঁ বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের অনেক অ্যাকশন নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া আছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি একটু স্টেট টু স্টেট লেভেল বা দল সাথে একটি দলের সম্পর্কে সেটি একটি নেতিবাচক প্রভাব ফেলবেন, তার পরিণাম যে ভালো হয় না, বিএনপি এটা হারে হারে টের পেয়েছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমারও মতামত প্রায় একই, কারণ এই যে ইন্ডিয়া কার্ডের যে ইয়েটা, সেটা দ্য গেম ইজ ওভার। এখন মানুষ বুঝতে পেরেছে যে এইভাবে মানুষকে মানে ধোঁকাবাজি করা যাবে না। আর সবচেয়ে বড় কথা যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা যদি কিছুটা নষ্ট হয়ে থাকে, সেটা তো ভারতের কারণে না, বিএনপির কারণে। কারণ আমরা জানি 2012 সালে মনে হয় বিএনপি নেত্রী ইন্ডিয়া গিয়েছিলেন এবং সেখানে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, তাকে হায়দ্রাবাদ হোটেলে রাখা হয়েছিল, তাকে ব্ল্যাক ক্যাট দিয়ে পাহারা দেওয়া হয়েছিল, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। তারপর ফিরে এসে উনি প্রণব মুখার্জি যখন বাংলাদেশে আসলেন, ওইটা সম্পূর্ণ প্রোটোকল বহির্ভূত ভাবে, মানে সৌজন্য বহির্ভূত ভাবে উনি দেখা করলেন না তার সঙ্গে। সুতরাং এইটা থেকে হয়তো উপলব্ধি বিএনপির হয়েছে, এবার তারা দেখা করতে যাচ্ছে, আমরা পত্রিকা অন্তরে জানতে পারি। তো আমার মনে হয় যে এই জিনিসের দিন শেষ হয়ে গেছে। এখন ভারতের সবচেয়ে বড় কথা যে 71-এর যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি কিন্তু ইন্ডিয়া কার্ডের জন্ম দিয়েছে। সুতরাং ইন্ডিয়া কার্ড যারা প্লে করতে চায় তাদেরকে মনে করতে হবে তারা প্রো লিবারেশন ফোর্স নয়। সুতরাং এই জায়গা থেকে সরে আসার প্রয়োজন সাম্প্রতিককালে বিএনপি উপলব্ধি করলেও করতে পারে তাদের মঙ্গলের জন্য। সুতরাং আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে এই ভারতের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাপার এবং ভারত কার্ড ব্যবহারের ব্যাপারে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে এখন পর্যন্ত অবস্থা দৃষ্টি মনে হয়। এটা কতদিন থাকবে উই নেভার নো। ডক্টর দেলোয়ার হোসেন, আপনি কি বলবেন? বিশেষ করে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, তার মধ্যে যোগাযোগ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কিছু হতে যাচ্ছে, এরকম ইঙ্গিত আভাস আমরা পাচ্ছি। এবং বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল সমৃদ্ধি অর্জনের পথে স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে এক ধরনের সঙ্গী হতে চলেছে। কি বলবেন এই বিষয়টি নিয়ে, বিশেষ করে আন্তঃযোগাযোগের এই বিষয়টি নিয়ে? জি, এই যোগাযোগের বিষয়টি মানে এখানে বেশ ভালোভাবে সামনে আসছে, কারণ আমরা এই যোগাযোগের একটি অতীতও আছে। যেমন আমরা দেখছি যে রেল যোগাযোগের ক্ষেত্রে সেই 1965 সালের আগে যে একটা অখণ্ড একটা অবস্থা ছিল, যে বাংলাদেশ, ভারত এবং এমনকি তখন পুরো সাবকন্টিনেন্ট এক সূত্রে গাঁথা ছিল। তো এটার যেমন একটা অতীত আছে, একটা আমি বলবো যে এক ধরনের গৌরবময় অতীত, যে একটা যোগাযোগের একটা নৈকট্য ছিল এবং ভবিষ্যতে আমরা দেখছি যে আরো সম্ভাবনাময়। এবং এই যোগাযোগটিকে একটা পর্যায়ে আমরা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কে যে এটিকে যত সম্ভব বাইল্যাটারালি রাখার চেষ্টা করা হয়েছিল এক সময়, এমনকি ভারতের দিক থেকে। কিন্তু এখন আমরা দেখছি যে এটাকে উপ আঞ্চলিক বা আঞ্চলিক পর্যায়ে নেওয়া হচ্ছে এবং সেটি দুদেশই লাভবান হবে। এবং বাংলাদেশের, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে বাংলাদেশের একটা বাণিজ্যের সম্ভাবনা আছে, বা বিশেষ করে মানে এখন আমরা যে জ্বালানি সহযোগিতা থেকে শুরু করে যেমন ডিজেল আমদানি হবে, সেটি কিভাবে হবে, আপনার এই যে পাইপলাইন তৈরি করা অনেক এবং পরিবহনের প্রয়োজন আছে। ফলে দুদেশেরই অর্থনীতি বড় হচ্ছে এবং আন্তঃনির্ভরশীলতা বাড়ছে, এবং এইরকম প্রেক্ষাপটে এই ধরনের কানেক্টিভিটি, সেটিকে আমার মনে হয় যে মানে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন। একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, শিগগিরই ফিরব। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম, আলোচনা এবার আমাদের সাথে আরো যুক্ত হবেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং বিএনপি নেতা ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। আমরা নিশ্চয়ই তাদেরকে পাবো। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এর মধ্যে যুক্ত হয়েছি ব্যারিস্টার এম সারওয়ার হোসেন আপনার সাথে, এবং আছেন সুভাষ সিংহ রায়। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু যেতে চাই ব্যারিস্টার এম সারওয়ার হোসেন আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিষয়টি, যে আলোচনাটি একটি পর্যায়ে এসেছিল যে এই মুহূর্তে বাংলাদেশে এই যে নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে যে উৎসব মুখর একটি পরিবেশ, সেক্ষেত্রে আমরা দেখছি যে সব দল মত, সব রাজনৈতিক দলই একই সুরে কথা বলছে এবং ভারত বিরোধী রাজনীতির একটি কথা এসছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কখনোই ভারত বিরোধী রাজনীতি করেনি, কিন্তু সেই উদাহরণও বিভিন্ন সময় আসে। কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন,
India Bangladesh relations is very important for Bangladesh affairs এবং যে কথাটা সবসময় বলা হয়ে থাকে যে ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। সো আমরা সেই জিও স্ট্র্যাটেজিক এবং জিও রিয়ালিটিতে আমরা অবস্থান করছি। দেখুন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পলিসি রিলেশন যদি আপনি দেখেন, 47 সাল থেকে ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয় যে অনেকেই মনে করে এখন যে 47 সালে যে ভাগটি হয়েছিল এখানে একটি ফল্ট ছিল এবং 1971 সালে পাকিস্তান যে ভেঙে যাবে এটা সময়ের ব্যাপার ছিল মাত্র, কারণ 1200 মাইল দূরের দুইটি জিওগ্রাফি শুধু ধর্মীয় বন্ডেজের উপর ভিত্তি করে থাকাটা প্রায় অবাস্তব ছিল। সো বাই রিয়ালিটি 71 আমরা স্বাধীন হলাম, উই আর ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আপনি যদি ইন্ডিয়ান পলিসি দেখেন, তাদের ফরেন পলিসি গাইডলাইন হলো চাণক্য পলিসি, যার অন্য নাম কৈঠুল্য, এবং তাদের যে ফরেন অফিস তাদেরকে চাণক্যপুরী বলা হয়। এই চাণক্য পলিসির ওয়ান অফ দ্য গাইডলাইন্স হলো যে প্রতিবেশী দেশের সাথে প্রতিবেশী দেশের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া যদি সম্ভব হয় এবং সেটাকে জিয়ে রাখা। এবং সেই পলিসির কারণে আমরা দেখছি যে ইন্ডিয়ার সাথে আনটিল মোদি কেম টু দ্য পাওয়ার প্রত্যেকের সাথেই বাইলেটারাল প্রবলেম ছিল এবং এই প্রবলেমগুলো রিজলভ করার জন্য সাবস্ট্যান্টিভ কোনো পলিসি ইন্ডিয়ান পক্ষ থেকে দেখা যায় নাই। ইন্ডিয়ান ফরেন পলিসির আরেকটা বড় গাইডলাইন হলো যে তারা যে কোনো প্রবলেম উইথ দ্য নেইবার্স বাইল্যাটারালি রিজলভ করবে, মিউচুয়ালি বাইল্যাটারালি, এখানে থার্ড পক্ষ কেউ যাতে ইন্টারভেন না করতে পারে। হ্যাভিং সেড দ্যাট, তাদের পলিসির আরো গাইডলাইন হলো হেজিমনিক অ্যাপ্রোচ। একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনি সেই জায়গা থেকে আপনার যে জায়গাটি, যে প্রশ্নটি করা হয়েছিল ভারতীয় যে পররাষ্ট্র নীতি নিয়ে আপনি অনেক কথা বলেছেন, সে নিয়ে আরো অনেক কথা থাকতে পারে। আপনি যদি আপনার কাছে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি যদি একটু উত্তর পেতাম। দেখুন, সেইখানে আমি আসছি যে ইন্ডিয়া অথবা ইন্ডিয়া ডকট্রিন যেটা তারা ফলো করে। তো যাই হোক, আমাদের স্বাধীনতার পরপরই আমরা দেখলাম যে 1971 থেকে 75 ভিতরেই ইন্ডিয়ার সাথে আমাদের মেজর কতগুলো ডিসপিউট শুরু হয়ে গেল। যেমন আপনারা জানেন যে ফারাক্কা ওয়াজ কমিশনড ইন 1972, যদিও এটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1961-এ। তারপরে যে হিল ট্র্যাক্সের যে প্রবলেমটা, এটাও কিন্তু ওই রেজিমেই শুরু হয়ে গেছে এবং এইটা সহ অনেক মেজর ডিসপিউটসগুলা তখনই কিন্তু শুরু হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি উদ্যোগ নিয়ে রিজনাল রিলেশনস ডেভেলপ করার জন্য সার্ক গঠন করলেন, যেটা এখন পর্যন্ত বহমান। এই সার্কের একটা উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ার মতো বড় দেশ যাতে প্রত্যেকটা নেইবারিং দেশের সাথে সুসম্পর্ক থাকে এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। দেখুন, আমি যেটা আরেকটু বলতেছিলাম যে ইন কন্ট্রাস্ট অফ দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি, আপনি যদি ইউরোপিয়ান মার্শাল পলিসি দেখেন, সেই মার্শাল পলিসির কনসেপ্ট হলো যে এভরিবডি ডেভেলপড ইকোনমিক্যালি, দ্যাট ব্রিংস দ্য স্টেবিলিটি, দ্যাট ইকোনমিক স্টেবিলিটি এনশিওর দ্য সিকিউরিটি। সো এই কন্ট্রাস্টে যে মোদি সাহেব ক্ষমতা আসার পরে, মিস্টার মোদি আসার পরে, হি হ্যাজ টেকেন এ রিজনাল অ্যাপ্রোচ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ, মোর অব্লিগেশন উইথ দ্য ইন্ডিয়া। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো সুভাষ সিংহ রায়, আপনি শুনছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেনের বক্তব্য। আপনাকে ধন্যবাদ। এখানে প্রশ্নের যে আজকে যে বিষয়টি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন 16 কোটি মানুষ অপেক্ষার উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে যে আর কয়েক ঘন্টা পর থেকে শুরু হবে যেই সম্পর্কের নতুন মাত্রা। এবং যেটা মোদি তার নিজের ফেসবুকে, টুইটারে যেগুলো ব্যক্ত করেছে, যে সেখানে শুধুমাত্র স্থল সীমান্ত চুক্তি বড় কথা নয়, এই দুটো দেশের মধ্যে যে সম্পর্কের উন্নয়ন, এটা একটা বড় বিষয় হিসেবে চিহ্নিত করেছেন। এবং আজকে যদি আপনি দৈনিক ইত্তেফাক, মানে গতকালকের দৈনিক ইত্তেফাকের উপন্যাসিক, জনপ্রিয় উপন্যাসিক আবুল বাশারের লেখা যদি পড়েন, তিনি লিখেছেন, হে তিস্তা, আমরা তোমার জল চাই, পানিও চাই। এবং দেখবার বিষয় আছে, বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কের যে তিক্ততা ছিল, আপনি যদি এখন একটু ছোট করে দেখেন যে বঙ্গবন্ধু মৃত্যুর পরে এই সম্পর্কটা খুব খারাপ দিকে গিয়েছিল। এবং এমন খারাপ দিকে গিয়েছিল যে আপনি দেখেন 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের পরে বাংলাদেশে কিন্তু ভারতের কোনো প্রধানমন্ত্রী সফরে আসেননি, যতদূর আমার মনে পড়ে। এই যে সম্পর্কের যে অবনতিটি, সেই অবনতিটি নানা কারণে হয়েছে।
বিশেষ করে দুই দেশের রাজনীতির সম্পর্কের মধ্যে অনেক রকম ফাটল দেখা দিয়েছে। আজকের যে সম্পর্কের যে মাত্রাটি, এই মাত্রাটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা সৃজনশীল কূটনীতি, সেই কূটনীতির একটি বিজয় ঘটেছে এবং তার পিছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো হয়তো ওই সময় আমি ব্যাখ্যা আমি নাই বা করলাম। এবং 1947 সালের যে কথাটি বললেন ব্যারিস্টার সরওয়ার, সত্যি সত্যি 69 বছরের অপেক্ষার অবসান ঘটছে এই আজকের রোববারে, আগামী রোববারে। আপনি শনিবার এবং রোববার এই দিনে মানে আমরা এই একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এবং এখানে একটু ছোট করে বলি যে চেষ্টা যে হয়নি নানা সময় তা কিন্তু না, অনেকবার চেষ্টা হয়েছে। কিন্তু চেষ্টার মধ্যে আন্তরিকতার ঘাটতি ছিল, চেষ্টার মধ্যে সম্পর্ক উন্নয়ন, যে সম্পর্ক ধরে রাখা, এই বিষয়টি আমাদের সরকারের, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, কোনো কোনো ক্ষেত্রে ভারতের সরকারের পক্ষ থেকে ঘাটতি ছিল। কিন্তু এই মাটিতে, বিশেষ করে বাংলাদেশে বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভারত বিরোধী রাজনীতির একটি ক্ষেত্র তৈরি করা হয়েছে নানাভাবে। এবং এই যে আপনি দেখেন যে প্রণব মুখার্জি, তিনি একজন বাঙালির সন্তান, তিনি তার প্রতি একটা নিশ্চয়ই ভিন্ন আবেগ আমাদের সকলেরই আছে। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে বাংলাদেশে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছিলেন এবং সেই সমাবর্তনে অনুষ্ঠানের পর বেগম খালেদা জিয়া, তখনকার বিরোধী দলের নেত্রী, তার সাথে বৈঠকের কথা ছিল। কিন্তু জামাত ইসলাম যেহেতু হরতাল ডেকেছিল, সেই জামাত ইসলামের হরতালকে অজুহাত করে বেগম খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করেননি। সম্পর্কের যে অবনতিগুলো বিএনপির ক্ষেত্রে ঘটেছে, বিএনপি হয়তো এখন বোধোদয়ে এসেছে যে আমাদের সম্পর্ক এভাবে করা ঠিক হয়নি। এবং যেটা শ্যামল দত্তদা খুব ভালো করে বলেছিলেন যে তিনি স্পষ্ট করে আগের থেকেই বুঝেছেন, তার যে সাংবাদিকতার যে দৃষ্টিভঙ্গি, তিনি প্রেডিকশনে বলেছেন যে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক না হওয়ার কোনো কারণ নেই। এবং বৈঠক ঠিক আধা ঘন্টার বৈঠক হলো, 1 ঘন্টার বৈঠক হলো, বৈঠকটি হবে। এ কারণে ভারত চায় তার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা না থাকুক। আপনি গতকালকে আনন্দবাজারের একটি অসাধারণ লেখা বেরিয়েছে, গতকালকে যেহেতু আমি ভারতে ছিলাম, ভারতের একজন বিখ্যাত উপন্যাসিক দেবেশ রায়, তিস্তাপাড়ের বৃত্তান্ত, একটি 1990 সালে এটা একাডেমি পুরস্কার পেয়েছিল। এই যে দুঃখ যন্ত্রণা, শ্যামলদা প্রথমেই যে কথাটি বলেছিলেন, আজকে ছিটমহলবাসীর কাছে আজকে একটা উৎসবের দিন, এই উৎসবের দিনটা আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্র থেকে সম্পর্ক উন্নয়নে নানান চেষ্টা হয়েছে। সেই দেবেশ রায় গতকালকে আনন্দবাজারের উপসম্পাদকীয় লিখেছেন, তিস্তা ও মুখ্যমন্ত্রী টগর বষ্টমীর হেসেল। আমরা জানি যে শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্রের সেই টগর বষ্টমী, সেই টগর বষ্টমীর কাহিনী তিনি ব্যক্ত করেছেন যে একজন নিম্নবর্গের মানুষের সাথে সম্পর্ক করে টগর বষ্টমী তিনি তার হেসেলে 20 বছর ঢুকতে দেননি সম্পর্ক। আমি শেষ করে আনছি, আমার মনে হয় সেটাই ভালো হবে এখন এই মুহূর্তের জন্য। আমি শেষ করে আনছি। আমি যেই কথাটিগুলো বলতে চাই যে ভারতের যে নিজের প্রয়োজন, সেই প্রয়োজনটুকু ভারত নিজে বোঝে, আর আমাদের যে প্রয়োজন, আপনি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু দেখেন। আমি গত মাসের 20 তারিখে মানিক সরকারের সাথে আমার একান্ত বৈঠক কথা হয়েছিল, সাক্ষাৎকার নিয়েছি আমি। তিনি বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আপনি কি দেখছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনই আমি তার সাথে একান্ত সাক্ষাৎকারে মিলিত হয়েছিলাম। আমি বলেছিলাম ভারতের ভালোর জন্য, বাংলাদেশের ভালোর জন্য, এই অঞ্চলের মানুষের ভালোর জন্য আপনি বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক উন্নয়নে যা যা অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। তিনি সেই কাজটি করেছেন। শ্যামলদা যেটি বলছিলেন, বিশেষ করে যে কূটনীতির সাফল্য, কারণ অনেকেই চেষ্টা করেন, অনেক ধারাবাহিক কর্মসূচি থাকে, দুটি দেশ পাশাপাশি, প্রতিবেশী বদল করা যায় না নিশ্চয়ই। এই যে এবার একটা জিনিস সামনে আপনাকে মনে রাখতে হবে যে এই ওয়েস্ট বেঙ্গলের সাথে, মানে বিশেষ করে মমতা ব্যানার্জির সাথে আজ থেকে 1 মাস 6 আগেও মোদির সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। এবং নির্বাচনের আগে তো আপনি বর্ধমানের ঘটনা, খাগড়াগড়ের ঘটনা, তারপরে অন্যান্য বিষয় নিয়ে এমন বাদানুবাদ, এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যেন জয়ললিতার ভাগ্য বরণ করতে যাচ্ছেন মমতা। কিন্তু আমি কালকে কয়েকজন ভারতীয় সাংবাদিকের সঙ্গে যারা এই সফর কভার করতে এসছেন, হিন্দুর দেবদীপ এবং অন্যান্য শুভজিৎ চ্যাটার্জি, এরা এসছেন, এদের সঙ্গে কথা বলবেন যে কিভাবে মোদি কত টেকনিক্যালি মমতা ব্যানার্জিকে
পুরো জিনিসটাতে কনভিন্স করে রেখেছেন। মানে এই যে স্পেশালি এলবিএ, আমি দেখলাম যে এটা এই কৌশল এবং এই প্রাজ্ঞ রাজনীতি, এটা মমতা ব্যানার্জি, এটা মানে মোদির পক্ষেই একমাত্র সম্ভব। কারণ মোদি টাইম ম্যাগাজিনের ইন্টারভিউর কথা আপনাকে বলছিলেন, টাইম ম্যাগাজিনের উনি একটা এক পাতার ইন্টারভিউ দিয়েছেন গত সপ্তাহের আগের সপ্তাহে। সেখানে লাস্ট প্যারাগ্রাফে ছিল যে আমি ভারতের দারিদ্র্যকে এত কাছ থেকে দেখেছি এবং আমি বুঝি এই দারিদ্র্যই কিন্তু আমার শক্তি ভারতের রাজনীতি বোঝার জন্য। এবং তিনি সেই আঙ্গিকে যেভাবে মমতা ব্যানার্জিকে দেখেন, অন্য কোনো মুখ্যমন্ত্রী আসছেন না শেষ পর্যন্ত কালকে, মমতা ব্যানার্জি ঠিকই আসছেন। এবং আমি আপনাকে বললাম যে মমতা ব্যানার্জির সঙ্গে ঢাকা শহরের হোটেল সোনারগাঁতে একটি 8 ঘন্টার এক্সক্লুসিভ মিটিং আছে। এটি ভারতেও করতে পারতেন, কিন্তু ওখান থেকেই দুজন নাকি একসাথে এক গাড়িতে করে তারপরে ইয়েতে যাবেন, আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবেন। এই যে ডিপ্লোমেসির দিকগুলো, এগুলো আমার মনে হয় যে আমাদের অনেক কিছু শেখার আছে। আর বিএনপির একটা বড় পার্টি, তার সঙ্গে তারা বিএনপি যে প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করে ভুল করেছে, এটা বিএনপি নিজের বক্তব্যেই প্রকাশিত। ডক্টর আসাদুজ্জামান রিপন তো সেটাই বললেন যে আমরা কখনো ভারত বিরোধী রাজনীতি করিনি, এখনো করছি না, আগামীতেও করব না। এরপর বৈঠক না হওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ বিএনপি যে মেজর পলিটিক্যাল পার্টি এবং তার সঙ্গে বৈঠকটা হবে, ওটা সবার স্বাভাবিক। কথাটা হচ্ছে যে আগামীতে সেই ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে আবার হবে কি হবে না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছোট করে ডক্টর রাশিদ আসকারী, সেটা হচ্ছে যেটি নরেন্দ্র মোদীর সাফল্যের কথা, তার কৃতিত্বের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে কৃতিত্ব, বিশেষ করে কূটনৈতিক যে সাফল্যগুলোকে ধরে রাখা, অর্জনগুলোকে আনা, এই বিষয়টা একটু যদি সরব যাওয়ার একটা জিনিস বলে যে এই ভারতের সাথে তার প্রত্যেকটা নেইবারের আপনার সীমান্ত ডিসপুট আছে, কিন্তু বাংলাদেশ একমাত্র তার সীমান্তটি কমপ্লিট করে নিয়েছে। কি সমুদ্র, কি আপনার স্থল সীমান্তের মধ্যে আমরা কিন্তু দুটো জিনিস ভুলে যাই। আমরা শুধুমাত্র ছিটমহলের কথা বলি, আমরা আরো যে অপদখলীয় জমি এবং একই সঙ্গে 6.21 কিলোমিটার সীমান্ত যে চিহ্নিত হয়নি, একসাথে তিনটার কিন্তু সলভ হচ্ছে কালকে, তিনটাই একসাথে চূড়ান্ত অনুস্বাক্ষর হতে যাচ্ছে। ফলে এগুলো আমাদের ভালো খবর, ইতিবাচক। কারণ এই যে কি বলবো, আপনার যে বাইল্যাটারাল এবং স্ট্র্যাটেজিক যে রিলেশনশিপটা, এটা কিন্তু একপাক্ষিক না যে শুধুমাত্র ইন্ডিয়ার উদারতার কারণেই, কিন্তু এটাকে আমার মনে হয় খুব ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশও রেসিপ্রোকেট করছেন, এবং যার দরুন জিনিসটা একটা মিউচুয়াল পরিণতির দিকে যাচ্ছে। তো এটা শুধু এই ক্ষেত্রেই নয়, আমরা যে সমুদ্র সীমা অর্জন করেছি, দেখেন আপনি, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। এইখানে আইনি লড়াই করার পরও বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কটা মানে বাড়ছে। অথচ মানুষ কিছুদিন আগেও ধারণা করেছিল যে হয়তো বিজেপি সরকার ক্ষমতা আসলে এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবে। কিন্তু কূটনৈতিক সাফল্য আমি 16 আনা দেব গভর্নমেন্টকে, যে প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দরভাবে তারা কার্ডগুলো প্লে করেছে, যে খুব মেজর রকমের কোনো কনফ্লিক্ট কিংবা টাগা উপহার না করেই ন্যায্য হিস্সাটা। আর আরেকটা জিনিস আমি বলি, মোদি ডক্ট্রিনের মূল কথা কিন্তু হচ্ছে পিপল টু পিপল কন্ট্রাক্টটা, পিপল টু পিপল কানেক্টিভিটি। কারণ 21 শতকে ল্যান্ডস, বাউন্ডারিজ এগুলো কিন্তু ম্যাটার করবে না, ম্যাটার করবে মানুষ। এবং বলা হচ্ছে যে পৃথিবীর কি বলবো, এশিয়া একটা পৃথিবীর লার্জেস্ট কন্টিনেন্ট অ্যাজ ফার অ্যাজ পপুলেশন ইজ কনসার্ন। সেইখানে পিপল টু পিপল কন্ট্যাক্টের সমস্ত ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এই যে কানেক্টিভিটি গুলো, যেটা একসময় ট্রানজিট দিতে আমরা ভয় পেতাম যে এই দিক দিয়ে রাস্তায় গেল কোনো সমস্যা হবে কিনা, অথচ এখানে BBIN করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এখানে সাব রিজিওনাল, উপ আঞ্চলিক, যে ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপালের মধ্যে একটা মানে মোটর ভেহিকেল একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, যেটা সার্কের মাধ্যমে আশা করে যে সেটাও সেই ব্যাপারে হয়তো কন্ট্যাক্ট হবে। সব কূটনৈতিক সম্পর্কের সাফল্য বোথ সাইডেই আছে বলে আমি ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আরেকটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসি, তারপর যেটুকু সময় আছে আলোচনা করা যাবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, আজকের মতো শেষ বিরতি, নিশ্চয়ই সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনার একেবারে শেষের দিকে আছি, খুব ছোট ছোট করে আমরা কথা শুনবো। প্রথমে যেতে চাচ্ছি সুভাষ সিংহ রায়, আপনার কাছে। আপনি সুভাষ সিংহ রায়, আপনি জেনেছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে, অনুস্বাক্ষর হতে যাচ্ছে, কানেক্টিভিটি, নিরাপত্তা, বাণিজ্য, নানা বিষয় আছে। তার মধ্যে স্থল সীমান্ত চুক্তিটিকেও খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে এবং যেটি বলছিলেন, আপনি কি বলবেন?
আমি খুব ছোট করে বলি। জি, ছোট করে। এর আগে আমরা $100 বিলিয়ন যে ঋণ ভারত দিয়েছিল প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন, যেটা 1% সুদে ছিল, পরবর্তীতে $20 বিলিয়ন কিন্তু এটা মওকুফ করা হয়েছিল। এবার $200 বিলিয়ন একটা ঋণ আসছে খুব অল্প সুদে, এই 1% সুদেই। বাংলাদেশের সাথে ভারতের যে আজকে যে অর্থনৈতিক যে সম্পর্কের উন্নয়ন, এটা দেখবার মতন। আপনি দেখেন যে তারা যে বিদ্যুৎ ত্রিপুরায় তৈরি হয়েছে, সেই বিদ্যুৎ থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আমরা পাচ্ছি। এবং এই যে আঞ্চলিক সম্পর্কের যে উন্নয়ন, সেই সম্পর্ক যদি এই সরকারের সময় থেকে শুরু করা যদি না হতো, তাহলে অনেক আমরা পিছিয়ে পড়তাম। যেমন বিএনপি সরকারের সময় বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকে ক্রমাগতভাবে বলা হয়েছে যে এই যে ভারতের সাথে যে এই যে ল্যান্ড বাউন্ডারি চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি ছিল দাসত্বের চুক্তি, গোলামি চুক্তি বলা হয়েছিল। এই যে ব্যাপারগুলো, এই যে রাজনীতি, নির্বাচন আসলেই ভারত বিরোধী কার্ড খেলা, ভারত বিরোধী সেন্টিমেন্টকে ডেভেলপ করার চেষ্টা করা, কিন্তু উন্নয়নটা যেখানে হয়েছে, দুই দেশের মানুষের সম্পর্কের যে উন্নয়ন ঘটেছে, দুই দেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ মনে করে এই দেশে দুই দেশের সম্পর্ক। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সারওয়ার, আপনার কাছে যাব। আপনি নরেন্দ্র মোদীর এই সফরটিকে বিএনপি তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে, ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আমি ব্যক্তিগত মনে করি যে ইন্ডিয়ার ফরেন পলিসিতে যে লিমিটেশনগুলো আগে ছিল সেইটা উনি রিয়ালাইজ করেছেন এবং হি হ্যাজ টেকেন এ শিফট ফ্রম দ্যাট ভেরি অ্যাপ্রোচ। তো এখন আমি যেটা বললাম যে ইন্ডিয়ার যে কম্পালশনগুলো সেগুলো ইতিমধ্যেই আলোচনা হয়েছে, যেমন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হতে চায়, রিজনালি লিড করতে চায়, ইন্টারন্যাশনাল বা নেতৃত্বের অংশগ্রহণ করতে চায়। সেই ক্ষেত্রে ইন্ডিয়া আমি মনে করি আরও অনেকগুলা কাজ তাদের করতে হবে, যেগুলা পিপলস টু পিপল কন্ট্যাক্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। যেমন বলি যে ইন্ডিয়াতে ছোট উদাহরণ যে আপনার তাজমহলে সার্ক দেশের অন্যান্য দেশের যেমন 700 রুপি ফি। তো আমি ওখানে একজন অফিসারকে একবার পেলাম, আমি যখন ইন্ডিয়া ভিজিট করতে গেলাম, যে ভাই এইটা তো আমার ইতিহাসের অংশ, এইটা তো আমার ঐতিহ্যের অংশ, আমি কেন 700 রুপি দেবো? ইউ শুড রিভিউ দিস ম্যাটার। এক সময় আমার একবার ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে দেখা হয়েছে, তাকেও আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলাম যে আপনারা এই ছোটোখাটো জিনিস কেন করে না, কারেকশন করে না। দেন আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি একসময় সাবকন্টিনেন্টে আমরা ছিলাম এখানের সিটিজেন, আমি এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ড দেখাই আমি মনে করেন যে কলকাতা যেতে চাই, আমি এখান থেকে দিল্লি যেতে চাই, আমি বোম্বে যেতে চাই। সো যদি ইউরোপ পারে, আমরা কেন পারবো না? হ্যাভিং সেড দ্যাট, দেখেন আর কতগুলো জিনিস, এই যে বাণিজ্য ঘাটতি 2 লক্ষ কোটি টাকা এখানে অ্যাড্রেস করতে হবে, বর্ডার কিলিংকে জিরোতে আনতে হবে। এবং মোদীর নেতৃত্বের ক্যারেক্টারিস্টিক্স তাই বলে, কাঁটাতারের বেড়া তার নিজেরা রিমুভ করতে হবে। কাঁটাতারের বেড়া দিয়ে প্যালেস্টাইন ইসরায়েলের মতো একটা সম্পর্ক, যে এই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টগুলো যে গ্রো করে, কেন গ্রো করে, সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, ভিসা জটিলতা আপনি দেখেন, এইরকম জটিলতা আপনি আমেরিকা অথবা ইউরোপের কান্ট্রিতেও ফেস করবেন না। আর কেউ যদি ডিফেন্সে চাকরি করে, আমি একসময় ডিফেন্সে ছিলাম, আমি নিজে ফেস করেছি, তার জন্য একটা এক্সট্রা স্ক্রিনিং। So behaving something like the people coming from the enemy state. So এই বিষয়গুলো দেখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি সামনে এনেছেন। জি জি, আমি ছোট একটা কথা বলি, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমি সেই 1997 সালে একটা থিসিস পেপার লিখেছিলাম ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ উপর, এবং আই রিকমেন্ডেড যে ট্রানজিট শুড বি গিভেন। এখনো সেই ডকুমেন্ট আমার কাছে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারে শেষের দিকে, ছোট্ট করে ডক্টর রাশেদ আসকারী আপনার কাছে শুরুতে যাই, তারপর আসবো শ্যামল। ভারত বাংলাদেশের সম্পর্ক কেন উন্নত হবে না তার পেছনে কোনো কারণ নেই, 101টি কারণ আছে কেন উন্নত হবে। কারণ ভারত বাংলাদেশের যে ফরেন পলিসি, যে ফ্রেন্ডশিপ উইথ অল আর ম্যালিস টু নান, নেহরু যে ফরেন পলিসি দিয়ে গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ফরেন পলিসি দিয়ে গেছেন, এটা কিন্তু মূলত ভারতের আদলেই এখানে করা। সুতরাং আমি মনে করি যে অসংখ্য অ্যাভিনিউজ খোলা হবে, যেগুলোর মধ্যে দিয়ে উত্তরোত্তর ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে এবং আমরা উই উইল বি মিউচুয়ালি বেনিফিটিং। যেটি সুভাষ সিংহ রায় বলছিলেন যে 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতি হয়েছে ভারত বিরোধী রাজনীতি। দেশ ভারত হয়ে যাবে, দেশ ভারত নিয়ে যাবে, ভারত এখান থেকে সব করে নিয়ে যাবে। এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি বলেই কিন্তু এখন সম্পর্ক উন্নতি হচ্ছে।
এবং আগামীতে বিএনপি এটা ভুল বুঝতে পেরেছে। তারা যে কারণে বলছে আমরা অতীতেও করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। এই অবস্থান বিএনপির যদি আগে থাকতো, বাংলাদেশ ভারত সম্পর্কে আরো অনেক এগিয়ে যেত, আগে এগিয়ে যেত। আজকে যে এগুচ্ছে, এটার মূল কারণ এই যে মানুষের মধ্যে এই পরিবর্তনটা এসছে বলে। অসংখ্য ধন্যবাদ শ্যামল দত্ত, ডক্টর রাশিদ আসকারী, দেলোয়ার হোসেন আমাদের সাথে ছিলেন, সুভাষ সিংহ রায় এবং ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, সকলকে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আমরা একটি বিষয়ে এই আলোচনাটি আজকে শেষ করলাম। আমরা মূলত সংবাদপত্র দেখে নানা ধরনের বিষয়ে কথা বলি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবারও কথা বলার সুযোগ হবে খুব শিগগিরই নিশ্চয়ই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সবচেয়ে বেশি যারা এই অনুষ্ঠানটি রাত জেগে দেখলেন। আগামীকাল ঠিক একই সময় নিশ্চয়ই টেলিভিশনের সামনে বসবেন। ৭১ জার্নাল আপনারা যারা নিয়মিত দেখবেন, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। বড় অঙ্কের রাজস্ব আদায়ে এনবিআর প্রস্তুত, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। বাজেটে লক্ষ্যমাত্রার সঙ্গে অর্জনের পার্থক্য দিন দিন বাড়ছে, সিপিডির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বাজেট বাস্তবায়ন নির্ভর করবে সরকারের রাজস্ব আদায়ের উপর, আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়, অভিমত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে স্থল সীমান্ত দলিল বিনিময়, হচ্ছে না তিস্তা চুক্তি, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। সফরে দুদেশের সম্পর্ক জোরদারের আশা মোদির, বৈঠক হচ্ছে খালেদার সাথেও, জানালেন ভারতের পররাষ্ট্র সচিব। ঢাকা পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এবং ভয়াবহ দূষণে মরতে বসেছে রাজধানীর আশপাশের নদীগুলো, তদারকি জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের, সরকার সজাগ, দাবি পরিবেশ মন্ত্রণালয়। 2 দিনের সফরে কাল সকালে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদী, ঢাকায় পৌঁছেছেন মমতা। মোদীর ঢাকা সফরে বিনিময় হচ্ছে সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল, এজেন্ডায় নেই তিস্তা। রাজস্ব বাড়াতে কঠোর হচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। লক্ষ্য পূরণে প্রস্তুত আছে এনবিআর। 25 দিন পর জামিন পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন, শিলংয়ে থাকার শর্ত দিয়েছে আদালত। মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারীদের 8 জনকে গোপনে মুক্তি দিয়েছে পাকিস্তান। ফতুল্লায় না খেলাকে প্রস্তুতির ঘাটতি বলছেন সাবেকরা, ভারত বন্ধে চান ব্যাটিং বান্ধব পিচ। Grief and anger in China in the wake of the ferryboat disaster on the Yangtze. Salvage teams right the overturned vessel where hundreds of passengers are believed to have died. The families of those on board stage a demonstration which the authorities don't want the world to see. A powerful earthquake hits a region of Malaysia that's popular with foreign tourists. We'll bring you the latest on the rescue operation to reach climbers on Mount Kinabalu. Don't blame us, Beijing's message to Washington as the US points the finger at China for a major leak of American government data. Chinese officials have rejected a U.S. claim that the hacking of American government computers originated in China. A South Korean defense official says a Korean airman stationed at the Osan U.S. airbase has tested positive for the MERS virus. He remains in isolation at a military hospital on that base. 41 cases of the virus have now been confirmed in South Korea. 4 people have died. Rescuers are guiding 137 stranded